অ্যান্ড ইন্টারমিডিয়েট লেভেলে আমরা কভার করেছিলাম। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি না ক্লজ। ডিয়ার ফ্রেন্ডস, দেখো ক্লজ, এই ক্লজ কথার মানে কি? ঠিক আছে, ক্লজ। আচ্ছা, তো এই ক্লজ কথার মানে তো আমি তোমাদের বোঝাবোই, তার আগে বলে রাখি যে এই চ্যাপ্টারটা অর্থাৎ কোন কোন এক্সামে কিভাবে আসে। দেখো, তুমি যখন সেন্টেন্স ট্রান্সফরমেশনে যাবে আর কি, সেন্টেন্স ট্রান্সফরমেশন, ঠিক আছে, ফরমেশন, সেন্টেন্স ট্রান্সফরমেশনে যাবে, অর্থাৎ সিম্পল, ওকে, কমপ্লেক্স, ওকে, আচ্ছা, কম্পাউন্ড, ঠিক আছে, তখন তুমি বুঝতে পারবে যে এই ক্লজ কি জিনিস এবং ক্লজ কতটা সুন্দরভাবে আমাদের শিখতে হয়। তুমি যত ভালোভাবে ক্লজ শিখতে পারবে, ঠিক আছে, যত ভালোভাবে ক্লজ শিখতে পারবে, তোমার কাছে এইগুলো ততটাই ক্লিয়ার হতে থাকবে এবং পরীক্ষার হলে যে টুকটাক ভুল ভ্রান্তি সেগুলো তোমার তুমি এলিমিনেট করতে পারবে। তো চলো আগে দেখে নিই ক্লজ কি। ক্লজের যেটা বেঙ্গলি মানে, ঠিক আছে, ক্লজের যেটা একদম পরিষ্কার বেঙ্গলি মানে, দেখো আমি কিন্তু ওই ক্লজের মানে কি সেটা ডিকশনারিতে যেমন তোমার মানে ভাষা ধরে আমি তোমাকে বোঝাচ্ছি না, আমি তোমাকে এটা বোঝাচ্ছি সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, অর্থাৎ তোমাকে কোনটা মনে রেখে গাতে হবে যেন পরীক্ষার হলে তোমার সেগুলোই মাথায় স্ট্রাইক করে। ক্লজ মানে হচ্ছে কোনো একটি সেন্টেন্সের পার্ট, কোনো একটি পার্ট অফ এ সেন্টেন্স, এক কথা হচ্ছে পার্ট অফ এ সেন্টেন্স, পার্ট অফ এ, ঠিক আছে, পার্ট অফ এ সেন্টেন্স তাকে বলা হয় ক্লজ। ওকে, এটা তোমার কাছে ফার্স্ট মনে রাখতে হবে। ওকে, তো ক্লজ তো পার্ট অফ এ সেন্টেন্স বুঝলাম, তো সেন্টেন্সের পার্ট কি কি হয়? দেখো তোমরা সবাই পার্ট অফ স্পিচ পড়েছো, ঠিক আছে, তোমরা সবাই ছোটবেলায় পার্ট অফ স্পিচ পড়েছো, যেখানে আমরা নাউন থেকে আরম্ভ করে একদম টোটাল তোমার ইন্টারজেকশন পর্যন্ত, ইন্টার ইন্টারজেকশন পর্যন্ত আমরা পড়ি, তাই তো? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তাই না, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো সমস্ত পড়ি, ঠিক আছে। তো সেই সেন্টেন্সের পার্ট বা ক্লজের মধ্যে এই সবাই থাকতে পারে, ঠিক আছে, ক্লজের মধ্যে সবাই থাকতে পারে। তবু আমি তোমাদের একদম বেসিক মানে থেকে শেখাচ্ছি ক্লজটা কি। দেখো, ক্লজ অনেক ধরনের হয়, কিন্তু ফার্স্ট অফ অল এদের যে ফাংশন, সে ফাংশন ধরে আগে ক্লজ সাধারণত তোমরা দুই ধরনের ভেবে রাখবে, ঠিক আছে। একটাকে বলা হয় সাব অর্ডিনেট ক্লজ, ঠিক আছে, একটা হচ্ছে কি না সাব অর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে কি না কো অর্ডিনেট ক্লজ। তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা কোঅর্ডিনেট ক্লজ। মাথায় রাখবে এই সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজের মধ্যে একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে দেখো এই সাবঅর্ডিনেট ক্লজ, এ দেখো এই যে সাব কথাটা আছে, আমরা বলি না, দেখো একটা এক্সাম্পল দিয়ে বোঝো, আমরা বলি না সাব ইন্সপেক্টর, আমরা বলি না থানার সাব ইন্সপেক্টর, এইটার মানে কি বলো তো? সাব ইন্সপেক্টর মানে হচ্ছে যে আইসি বা ইন্সপেক্টর ইনচার্জ, তাই তো, বা ওসি অফিসার ইনচার্জ, তার ইনস্ট্রাকশন অনুযায়ী সাব ইন্সপেক্টর কাজ করবে, অর্থাৎ সাব ইন্সপেক্টর নিজস্ব ইচ্ছায় সে কাজ করতে পারবে না, ডিসিশন নিতে পারবে না। ঠিক তেমনই এই যে সাব ক্লজ, ঠিক আছে, অর্থাৎ সাব অর্ডিনেট ক্লজ, অর্থাৎ কি না সাব অর্ডিনেট ক্লজ, এদেরকে বলা হয় ইনডিপেন্ডেন্ট, ইনডিপেন্ডেন্ট, এদেরকে বলা হয় ইনডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। এই ইন কথাটা তুমি কেটে দাও, অর্থাৎ কি ডিপেন্ডেন্ট ক্লজ, তার মানে ইনডিপেন্ডেন্ট নয়, এরা ডিপেন্ডেন্ট। আর কাদের উপর ডিপেন্ডেন্ট? না মেন ক্লজের উপর, মেন ক্লজের উপর, ঠিক আছে, CLAUSE, মেন ক্লজের উপর। তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে সাবঅর্ডিনেট ক্লজ সে ইনডিপেন্ডেন্ট ক্লজ নয়, সাবঅর্ডিনেট ক্লজ সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নয়, সে ডিপেন্ডেন্ট ক্লজ। কার উপর ডিপেন্ড করবে? না মেন ক্লজের উপরে। তাহলে এটা তো গেল আমাদের ভাষা ধরে। এবার চলো আমরা ডাইরেক্ট দেখে নিই একটা এক্সাম্পলের মাধ্যমে যে কিভাবে আমরা সাবঅর্ডিনেট ক্লজকে গঠন করব। সবার প্রথমে ফাংশনালিটি দেখো, আমি লিখলাম আই নো, ভালো করে দেখো, আই নো হোয়ার ইউ লিভ, সেন্টেন্সটা আমি লিখলাম আই নো হোয়ার ইউ লিভ। তাহলে দেখো আমি যদি এইভাবে ভাগ করি, যেটা তোমাদের আগের থেকেই শিখে আসছি, তার এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এইটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে কি না অবজেক্ট, তাই তো। আমি নো, আমি জানি, আমি কি জানি, অর্থাৎ কি আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো,
তখন তুমি কি বলবে, আই নো হোয়ার ইউ লিভ, তুমি কোথায় থাকো। ঠিক আছে, তাহলে আমরা আগে বুঝে নিলাম যে জিনিসটা কি। ঠিক আছে, জিনিসটা কি অর্থাৎ ক্লজটা কি, হ্যাঁ, এবং ক্লজটা কোথায় বসছে, এবং আমরা একটা সেন্টেন্স দেখলাম। ঠিক আছে, আই নো হোয়ার ইউ লিভ। তাহলে যখনই আমি এইভাবে এটাকে ডিফারেন্সিয়েট করে নেবো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তখন এই অবজেক্টের জায়গায় দেখো কোনো একটি জিনিসের নাম লেখা নেই। ঠিক আছে, এখানে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড আছে, এখানে একটা সাবজেক্ট আছে, আবার এখানে আরেকটা ভার্ব আছে, তাই না? লিভ মানে থাকো, এলআইভি, আমি আর ভালো করে লিখে দিচ্ছি, এলআইভি লিভ, লিভ মানে থাকো। তার মানে কি না, এটা একটা ডাব্লিউএইচ ওয়ার্ড, এখানে একটি সাবজেক্ট এবং এখানে একটি ভার্ব। এই টোটালটা নিয়ে অর্থাৎ কি না, একটি ডাব্লিউএইচ ওয়ার্ড, একটি সাবজেক্ট, একটি ভার্ব, এই টোটালটা নিয়ে এটা একটা অবজেক্ট তৈরি হচ্ছে, তাই না? তাহলে এই ধরনের পার্টকে দেখো, এই ধরনের পার্টকে অর্থাৎ সেটা একটা অবজেক্টের মতো কাজ করবে। ঠিক আছে, যার মধ্যে একটি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকবে, একে কনজাংশন বলা হয়। কি কনজাংশন, কেন বলা হয়, সব আমি ডিসকাস করব। একটি সাবজেক্ট থাকবে, এই সাবজেক্ট মানে এখানে নাউনও থাকতে পারে, এখানে দেখো নাউনও থাকতে পারে, বলে রাখছি ভালো করে, আবার প্রোনাউনও থাকতে পারে, এবং তার সঙ্গে একটি ফাইনাইট ভার্ব থাকবে। এই কথাটা মাথায় রাখবে, ফাইনাইট ভার্ব। যদিও আমাদের এটা এই মুহূর্তে শেখার দরকার নেই, আমি সমস্ত তোমাকে পরের স্লাইডে ডিসকাস করব যখন ভার্বটা ডিসকাস করব। তাহলে মনে রাখবে এই ফরম্যাটটাকে বলা হয় ক্লজ। এবার দেখো কিরাম ক্লজ, এবার ভালো করে বুঝবে এটা কিরাম ক্লজ। দেখো, ধরো আমি একটা কাজ করলাম, আমি বললাম আচ্ছা তুই একটা কাজ কর, আমি এইটা মুছে দিলাম। বলো, আমি যদি বলি হোয়ার ইউ লিভ, যে লাস্টে তুমি ফুল স্টপ দিয়ে দিই, এটার কোনো মানে হয়? এটা না কোশ্চেন তৈরি হলো, কোশ্চেনও তৈরি হলো না, তাই তো? আবার এটা কোনো স্টেটমেন্টও তৈরি হলো না, কোনো স্টেটমেন্টের ফরম্যাট এটা নয়। দেখো হোয়ারের দুটো মানে হয়। ঠিক আছে, তুমি এই হোয়ার ডাব্লিউএইচ ওয়ার্ডকে যখন তুমি কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ব্যবহার করবে, তখন এটার মানে হচ্ছে কোথায়। ঠিক আছে, আর যখন হোয়ারকে তুমি ক্লজে ইউজ করবে অর্থাৎ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন তুমি ইন্টারোগেটিভে ব্যবহার করছো, ইন্টারোগেটিভে ব্যবহার করছো, তখন এই হোয়ার মানে কি, কোথায়, কোথায় থাকো তুমি। ঠিক আছে, এরম। আর যখন আমি এই হোয়ারকে ক্লজে ব্যবহার করব, ঠিক আছে, তখন সেটার যেটা মানে হয়ে যাবে সেখানে হচ্ছে যেখানে, যেখানে। ঠিক আছে, বা যেথায়, যে থায়। তাহলে সবসময় তোমাকে মাথায় রাখতে হবে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন হোয়ারের মানে বাংলায় হচ্ছে কোথায়, এবং হোয়ারের মানে হচ্ছে যেথায় বা যেখানে, যখন এটি ক্লজে ব্যবহার হবে। ঠিক আছে, তো চলো এবার আমরা ডিটেলসে এই সেন্টেন্সটাকে দেখে নিই, নাহলে বুঝতে পারবে না। তাহলে আমি তোমাকে লিখেছিলাম আই নো অর্থাৎ আমি জানি, হোয়ার আই নো হোয়ার ইউ লিভ। ধরো আমি সেন্টেন্সটা লিখলাম, হোয়ার ইউ লিভ, আমি সেন্টেন্সটা লিখলাম আই নো হোয়ার ইউ লিভ। এই যে, তার মানে মোর দ্যান ওয়ান ওয়ার্ড, মোর দ্যান ওয়ান ওয়ার্ড, একটার বেশি ওয়ার্ড যুক্ত হচ্ছে, যার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট অফ স্পিচ আছে, যেমন এটা প্রোনাউন, এটা ভার্ব, আর এটা কনজাংশন। তার মানে ডিফারেন্ট পার্ট অফ স্পিচ নিয়ে একটি মাত্র মানেকে ক্লিয়ার করছে, একটি মাত্র মানেকে ক্লিয়ার করছে। তার মানে অ্যাকচুয়ালি আমি কি জানি, ইয়োর অ্যাড্রেস, ইয়োর অ্যাড্রেস, তাই তো? তাহলে দেখো একই স্লাইডে তোমার বোঝা হয়ে গেল, তাহলে ইয়োর অ্যাড্রেস এটাকে বলা হয় ফ্রেজ। আর যখন ফ্রেজটাই আমি সাবজেক্ট ভার্ভ আর কনজাংশন, তার মানে কনজাংশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ভ এই ফর্ম্যাটে ভাঙবো, তখন এটার নাম হয়ে যাবে ক্লজ। ওকে, আই হোপ ইউ আন্ডারস্টুড যে ক্লজ বস্তুটা কি। ঠিক আছে, আচ্ছা, তো চলো এইবার আমি যেটা এখানে ডিসকাস করব, যে সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ, যেটা আমরা একটু আগেই দেখলাম যে সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট ক্লজ মানেটা কি। দেখো সাবঅর্ডিনেট ক্লজ কেন ক্লজ, আমি যদি বলি হোয়ার ইউ লিভ, তাহলে তুমি বলবে যে যেখানে তুমি থাকো, এটার মানে হচ্ছে যেখানে তুমি থাকো। ঠিক আছে, আমি যদি তোমাকে বলি যে যেখানে তুমি থাকো, আমি যদি এই কথাটা তোমাকে জিজ্ঞাসা করি, মানে বলি আর কি, তুমি বলবে কি, সেখানে আমি থাকি তো কি, সেখানে কি, মানে তুমি আমাকে একটা কাউন্টার কোশ্চেন করবে। তার মানে এই সেন্টেন্সটা কমপ্লিট নয়, এই সেন্টেন্সটা কমপ্লিট নয়। এই সেন্টেন্সটা কমপ্লিট মিনিং দেওয়ার জন্যে আমাকে এই পার্টটা লিখতে হবে, তাই না? আই নো হোয়ার ইউ লিভ, আমি জানি যে কোথায় তুমি থাকো, অর্থাৎ যেথায় তুমি থাকো।
আমি জানি যেখানে তুমি থাকো, অর্থাৎ সেই প্লেসটা আমি জানি যেখানে তুমি থাকো। ওকে, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেটা এই পার্টটা ছাড়া এর কোনো মানে থাকে না, এর কোনো মানে থাকে না। আর এই মেন যে পার্ট, অর্থাৎ যেটার জন্য এটার মানে আসছে, সেটাকে বলা হয় মেন ক্লজ। সেটাকে কি বলা হয়? না, মেন ক্লজ। ব্যাস এইটুকু তোমাকে মাথায় রাখতে হবে যে সাবঅর্ডিনেট ক্লজ কি, না সবসময় মেন ক্লজের উপরে ডিপেন্ড করে সেটা বসে, এবং মেন ক্লজ ছাড়া তার নিজস্ব কোনো মানেও থাকে না, এবং তার নিজস্ব কোনো লেজিটিমেট কনস্ট্রাকশনও থাকে না। দাঁড়াও আমি এখানে ভালো করে লিখে দিই, তাহলে তোমার সুবিধা হবে টুকতে। ইউ লিভ, ঠিক আছে? লেজিটিমেট কোনো কনস্ট্রাকশনও থাকে না, অর্থাৎ আমি যদি এটাকে ডিলিট করে দিই, আমি যদি এটাকে রিমুভ করে দিই, তাহলে এটা না সেন্টেন্স হচ্ছে, না কোশ্চেন হচ্ছে, না ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে, কিছুই হচ্ছে না। ওকে, তো এটাকে বলা হয় ক্লজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ কার ওপরে? না মেন ক্লজের ওপর ডিপেন্ড করছে। ওকে, তাহলে তোমাকে যদি বলা হয় ইন্ডিপেন্ডেন্টটা কি জিনিস, ইনডিপেন্ডেন্ট, তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি, মনে রাখবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে দুটো, ঠিক আছে? একটা কি না মেন ক্লজ, মেন ক্লজ, আর একটা হচ্ছে কি না কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। তাহলে মনে রাখবে কোঅর্ডিনেট ক্লজ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ কোঅর্ডিনেট ক্লজরা কারোর ওপর ডিপেন্ডেন্ট হয়ে বসে না। আবার মেন ক্লজও তাই, মেন ক্লজও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ এই মেন ক্লজের উপর ডিপেন্ডেন্ট হয়। ঠিক আছে, বোঝা গেল? আই হোপ ইট ইজ ক্লিয়ার টু ইউ। ওকে, তো রাইট নাও দেখো আমরা এরকমই এবার কোঅর্ডিনেট ক্লজ দেখি। ঠিক আছে, কোঅর্ডিনেট ক্লজ দেখি। ধরো আমি বললাম আই অ্যাম টল বাট হি ইজ শর্ট। ধরো আমি সেন্টেন্সটা লিখলাম, ভালো করে বোঝো। দেখো এটা একটা গোটা সেন্টেন্স, সাবজেক্ট ভার্ভ এটসেট্রা। ওকে, আবার দেখো এটা একটা গোটা সেন্টেন্স, সাবজেক্ট ভার্ভ এটসেট্রা, একে কমপ্লিমেন্টও বলা যায়। মাঝখানে বাট দিয়ে লিঙ্ক করা হচ্ছে, অর্থাৎ সেন্টেন্স নাম্বার 1 অ্যান্ড সেন্টেন্স নাম্বার 2 এই দুটোকে এটা একটা লিঙ্কার, এটা একটা লিঙ্কার, তাই না? যখন আমি এটা একটা লিঙ্কার পাচ্ছি, এই বাট, কিন্তু দেখো বাটের দুই পাশে যে সেন্টেন্স দুটো পড়ে আছে, এই দুটো সেন্টেন্স ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। কিভাবে? দেখো আমি যদি এখান থেকে বাটটাকে রিমুভ করে দিই, আমি যদি এখান থেকে ধরো বাটটাকে এইভাবে রিমুভ করে দিলাম, ঠিক আছে না? ধরো আমি বাটটাকে এখান থেকে রিমুভ করে দিলাম, তাহলে দেখো আই এম টল, আমি লম্বা। আবার দেখো হি ইজ শর্ট, সে হয় বেঁটে। এটা কমপ্লিট সেন্টেন্স। এর আগে কোনো কনজাংশন দেখতে পাচ্ছ? হি এর আগে কোনো কনজাংশন সেখানে দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আই এর আগে কোনো কনজাংশন দেখতে পাচ্ছ? না, দেখা যাচ্ছে না। তার মানে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে এই দুটো মেন ক্লজ, এদেরকে বলা হয় মেন ক্লজ। যারা ইন্ডিপেন্ডেন্ট হয় তারা মেন ক্লজ হয়। তাহলে যখন দুটো মেন ক্লজ কোনো একটি কোঅর্ডিনেট, এই কথাটা মাথায় রাখতে হবে। তোমার কাছে গ্রামার বই থাকলে সে গ্রামার বই দেখেও তোমাকে একবার মানে পড়তে হবে এই ভিডিওটা দেখার পর। সেটা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশনস। যখন দুটো মেন ক্লজকে কোনো একটি কোঅর্ডিনেট কনজাংশনস অ্যাড করবে, ঠিক আছে, তখন এই দুটোকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। তার মানে কোঅর্ডিনেট ক্লজের মধ্যে কি থাকে? মেন ক্লজ থাকে। এটা একটা মেন ক্লজ থাকে, আবার এটা একটা মেন ক্লজ থাকে। এরা যখন একটি কোঅর্ডিনেট কনজাংশনসের দ্বারা যুক্ত হয়ে একটি গোটা সেন্টেন্স, বড় সেন্টেন্স, ঠিক আছে, যৌথ সেন্টেন্স, যৌগিক সেন্টেন্স যখন গঠন করে, বেঙ্গলিতে বলা হয় যৌগিক, তাই তো, তখন সেটাকে বলা হয় কোঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ এই কোঅর্ডিনেট কনজাংশন যতক্ষণ নেই মাঝখানে পুট হচ্ছে, ততক্ষণ এই দুটো ক্লজকে আমরা কোঅর্ডিনেট ক্লজ বলতে পারবো না। এরা নিজস্বভাবে কি না মেন ক্লজ। ওকে, তো এই তো হচ্ছে ক্লজ। আমরা কোঅর্ডিনেট এবং সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে জেনে নিলাম। ওকে, তো দেখো এবার আমরা আরও কয়েকটা ক্লজ দেখব। ঠিক আছে, ঠিক আছে, আগে এই ক্লজগুলো দেখে নিই। দেখো এবার মনে রাখবে এই সাবঅর্ডিনেট, এই যে সাবঅর্ডিনেট ক্লজ তোমাকে বোঝালাম, তো এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে তোমাকে মনে রাখতে হবে তিনটে ক্লজ পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, এগুলো তোমাকে জানতে হবে। আর এখানেই ক্লজ কারেকশন এইখান থেকেই স্টার্ট হয়। অর্থাৎ এখানেও বহু এরর মিস্টেক্স বা ডাব্লিউবিসিএস প্রিলিমসে তোমার বিভিন্ন সেন্টেন্সের অপশানস চুজ করতে দেওয়া হয়, অল্টারনেটিভ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও করতে দিতে হতে পারে। তো দেখো নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডজেক্টিভালও বলা যায়, তুমি যদি মনে করো এটা অ্যাডজেক্টিভাল বলতে পারো। একটা হচ্ছে অ্যাডভার্ব,
বা অ্যাডভার্বিয়াল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে এই তিনটে ক্লজ থাকে। কি কি থাকে? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভাল বা অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। আর কোঅর্ডিনেট ক্লজের মধ্যে দুটো ইন্ডিপেন্ডেন্ট মেন ক্লজ থাকে। ব্যাস, এই কথাটা তুমি মাথায় রাখো, দুটো ইন্ডিপেন্ডেন্ট মেন ক্লজ থাকে, ঠিক আছে, যারা কোঅর্ডিনেট কনজাংশনস দিয়ে একে অপরের সঙ্গে যুক্ত হয়। তো ফ্রেন্ডস, ক্লজ হচ্ছে এইগুলো, ঠিক আছে, এইগুলোকে বলা হয় ক্লজ, যেগুলো আমি বললাম। এইবার আমাদের এইগুলো তো আমরা করবোই, ঠিক আছে, এগুলো তো আমাদের দরকার আছেই। এইবার আমরা যেটা ফার্স্ট অফ অল ডিসকাস করবো সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে, ঠিক আছে। তো চলো আমরা আগে একটু এগুলোর ওপর ডিসকাশনটা নিয়ে নিই। তো সবার প্রথমে দেখো নাউন ক্লজ, ঠিক আছে। নাউন ক্লজ কি? নাউন ক্লজ মানে হচ্ছে যখন একটি গোটা ক্লজ, অর্থাৎ আমরা দেখতে পেলাম একটু আগে যে ক্লজ কি নিয়ে তৈরি হয়। আমি আবার একবার এখানে তোমাকে রিমাইন্ড করে দিচ্ছি, ক্লজ তৈরি হয় কি দিয়ে? প্রথমে একটা কনজাংশনস থাকে, এবার যেহেতু এটা নাউন ক্লজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের এটা একটা কি মানে ভূমিকা বলতে পারো, তা সে সাবঅর্ডিনেট ক্লজের যেহেতু এটা একটা পার্ট, সেহেতু কনজাংশনটা কি না সাব অর্ডিনেট কনজাংশন হবে। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশনস, তারপরে কি থাকবে? একটি সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে ভার্ব। এই কথাটা অনেকে ভুলে যায়, অনেকে প্রবলেম করে, অনেকে কি করে সাবঅর্ডিনেট কনজাংশনসের পরেই ভার্ব বসিয়ে দেয়। সেটা আমরা ক্লজ কারেকশনে শিখবো, কিন্তু তুমি এখানে যেটা মাথায় রাখো সেটা হচ্ছে ক্লজের, যে তোমাকে যদি বলে ক্লজের কনস্ট্রাকশন কি, তোমাকে ফার্স্ট অফ অল নাউন ক্লজ প্লাস ছেড়ে দাও, ঠিক আছে। তোমাকে প্রথম যদি বলে যে ক্লজের কনস্ট্রাকশন কি, ক্লজের কনস্ট্রাকশন কি করে হয়, তুমি সবসময় বলবে যে সাব অর্ডিনেট কনজাংশনস, ওকে। তার সঙ্গে আমরা একটি সাবজেক্ট দেবো, তার সঙ্গে সাবজেক্টের পর আমরা ভার্ব লিখবো, অর্থাৎ সাবজেক্টকে ধরে আমরা একটি ফাইনাইট ভার্ব লিখবো, ওকে। তাহলে এটা হচ্ছে ক্লজের কনস্ট্রাকশন। তাহলে ক্লজ এইভাবে তৈরি হয়, ঠিক আছে। আই হোপ ইট ইজ ক্লিয়ার। তো চলো এইবার আমরা নাউন ক্লজটা একটু ভালো করে বুঝে নিই, ঠিক আছে। নাউন ক্লজ দেখো, তোমাকে আমি এখানে তিনটে ক্লজ দিচ্ছি, ভালো করে দেখো। আমি বললাম আই নো হোয়ার ইউ লিভ, আই নো হোয়ার ইউ লিভ। 2 নম্বর বললাম আই নো দ্য প্লেস, এবার লিখলাম হোয়ার ইউ লিভ। আর 3 নম্বর লিখলাম আই গো হোয়ার ইউ লিভ। এইবার দেখো তোমাকে 3টে ক্লজ দিয়ে দিলাম আমি, এর মধ্যে 3টে ক্লজ আছে, বুঝতেই পারছো যে এটার ফার্স্টের সেন্টেন্সে এখান থেকে এটা হচ্ছে ক্লজ, সেকেন্ড সেন্টেন্সে এখান থেকে এটুকু হচ্ছে ক্লজ, এবং থার্ড সেন্টেন্সে এখান থেকে এটুকু হচ্ছে ক্লজ। এটা তো তুমি ফার্স্ট অফ অল বুঝে গেলে যে এই 3টে সেন্টেন্সে 3টে ক্লজ আছে। এবার তোমাকে হয়তো আমি বলি যে তুমি এখান থেকে আইডেন্টিফাই করো কোনটা নাউন ক্লজ, কোনটা অ্যাডজেক্টিভাল ক্লজ এবং কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ, তখন তোমার প্রবলেম হবে। তো এইটাই আমাদের শেখা, যে কি করে আমরা এগুলোকে বার করব, ওকে। তো চলো এইটা আমরা বুঝে নিই। দেখো এই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ বোঝার জন্য তোমাকে ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্ব এই দুটো জানতে হবে। দেখো ফাইনাইট ভার্ব কি, একটু আগে আমি বললাম না ফাইনাইট ভার্ব এবং ইনফিনিটিভ। চলো আগে ফাইনাইট ভার্ব এবং ইনফিনিটিভটা তোমাকে দেখাই। ফাইনাইট ভার্ব আর ইনফিনিটিভ, ফিনিটিভ যাকে আমরা ইনফাইনাইট ভার্বও বলি। মনে রাখবে ফাইনাইট ভার্বগুলো মানে হচ্ছে যেগুলো সাবজেক্ট ধরে ধরে চেঞ্জ হতে পারে। যেমন দেখো আমি যদি বলি আই গো, আবার আমি যদি বলি হি, তাহলে হি গোজ হয়ে যাবে। তার মানে যে ভার্ব টেন্স ধরে এবং পার্সনস ধরে, পার্সনসের নাম্বার ধরে এবং টেন্স ধরে যে ভার্ব তার রূপ চেঞ্জ করতে পারে, অর্থাৎ গোটা দেখো গোজ হয়ে গেল, পাস্ট হলে এটা ওয়েন্ট হয়ে যাবে, ফিউচার হলে এটা শ্যাল গো হয়ে যাবে, তাই না? তাহলে যে ভার্বটা টেন্স ধরে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার যেটা হচ্ছে পার্সনস তার নাম্বার ধরে চেঞ্জ হতে পারে, তাকে বলা হয় ফাইনাইট ভার্ব। আর ইনফিনিটিভ কি, মনে রাখবে টু এর পরে ভার্বের বেস ফর্ম। যেমন দেখো টু গো, ঠিক আছে, টু রাইট, যেমন ধরো
নট টু গো, ঠিক আছে, এগুলো হচ্ছে কি না সব ইনফিনিটিভ। মনে রাখবে এই টু যদি একবার বসে গেল, তুমি টু এর পরে গোটাকে গোজ লিখতে পারবে না, তুমি টু এর পরে অনলি গো ই লিখতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই দুটো আমরা বুঝে গেলাম যে কোনটা ফাইনাইট ভার্ব এবং কোনটা ইনফিনিটিভস। এইবার দেখো, চলো আমরা দেখব যে ট্রান্সিটিভ ভার্ব কি এবং ইনট্রান্সিটিভ ভার্ব কি। দেখো ভালো করে বুঝবে জায়গাটা। ধরো আমি যদি লিখি যে আই রিড এ বুক, আই রিড এ বুক, তার মানে দেখো এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, তাই না? এটা অবজেক্ট। এবার দেখো আমি এটাকে মুছে দিলাম, এটাকে আমি মুছে দিলাম, দিয়ে বললাম আই রিড, আই রিড। এবার বলো, আমি যদি বলি আই রিড, আমি যদি বলি তোমাকে যে আমি পড়ি, তাহলে তুমি আমাকে সঙ্গে সঙ্গে কোশ্চেন করবে যে তুমি কি পড়ো, তাই তো? তখন আমাকে তুমি কোশ্চেন করবে হোয়াট ডু ইউ রিড, তাই তো? আমি বললাম আমি পড়ি, তুমি আমাকে বলে হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো? তখন তার উত্তরটা কি না, আই রিড এ বুক। তার মানে যখন যে কমপ্লিট স্টেটমেন্টকে আই রিড এ বুক, এই কমপ্লিট স্টেটমেন্টটাকে যখন আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করব, আর হোয়াটের উত্তর, আর এই হোয়াটের উত্তর এই অবজেক্টটা হবে। হোয়াটের উত্তর কোনটা হবে? এই অবজেক্টটা হবে। আমি আবার একবার বোঝাচ্ছি, খুব মন দিয়ে জায়গাটা বুঝবে, কারণ এইখানে যদি তোমার প্রবলেম থেকে থাকে, ক্লজ বোঝানো খুব প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, ক্লজ বোঝানো খুবই প্রবলেম হয়ে যাবে। আমি আবার একবার বলছি, আমি ট্রান্সিটিভ ভার্ব বোঝাচ্ছি তোমাকে, আমি ট্রান্সিটিভ ভার্ব বোঝাচ্ছি তোমাকে। ট্রান্সিটিভ ভার্ব সবসময় মনে রাখবে, ট্রান্সিটিভ ভার্ব তারপরে একটি অবজেক্ট নেয়, তারপরে একটি অবজেক্ট নেয়। তাহলে দেখো আমি যদি এখানে বলি আই রিড এ বুক, আই রিড, তার মানে আমি পড়ি। তুমি আমাকে কোশ্চেন করলে হোয়াট ডু ইউ রিড, তুমি কি পড়ো? আমি বললাম এ বুক। তাহলে এ বুক, এই যে হোয়াটের উত্তর কি, তুমি কি পড়ো, কি, হোয়াট মানে হচ্ছে কি পড়ো, না একটি বই পড়ি, তাই তো? তার মানে যে ভার্বটিকে আমরা কি দিয়ে কোশ্চেন করলে, যে ভার্বটিকে আমরা কি দিয়ে কোশ্চেন করলে তার উত্তরটা আমরা অবজেক্টকে পাই, ঠিক আছে, তার উত্তরটা আমরা অবজেক্টকে পাই, তখন সে ভার্বটাকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে, তার মানে এখানে রিড হচ্ছে কি না ট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে, রিড হচ্ছে কি না ট্রান্সিটিভ ভার্ব। ওকে ওকে, তো চলো ইনট্রান্সিটিভটাও দেখে নিই। ধরো আমি বললাম যে আই গো টু স্কুল, আর ধরো আমি এখানে বললাম আই রিড এ বুক। এবার দেখো আমি এখানে বললাম আই গো টু স্কুল, আমি যদি এটাকে ডিভাইড করে দিই, তাহলে দেখো সাবজেক্ট ভার্বের দিকে আছে আর এদিকে এটসেট্রা আছে। তাহলে দেখো আমি এটাকে মুছে দিলাম, দিয়ে বললাম আই গো, তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে? তুমি আমাকে কি এটা জিজ্ঞাসা করবে যে হোয়াট ডু ইউ গো, নাকি তুমি আমাকে জিজ্ঞাসা করবে হোয়ার ডু ইউ গো? বলো কোনটা জিজ্ঞাসা করবে? তুমি আমাকে কি জিজ্ঞাসা করবে? কি কি যাস তুমি, বা কি যাও আপনি, নাকি হোয়ার কোথায় যাও আপনি? তুমি আমাকে জিজ্ঞাসা করবে কোথায় আপনি যান, কোথায় আপনি যান, বা কোথায় তুমি যাও, বা কোথায় তুই যাস, যেভাবে। তাহলে যখন কোনো একটা ভার্বকে হোয়াট দিয়ে না কোশ্চেন করে অন্য কিছু দিয়ে কোশ্চেন করা হয়, যেমন হোয়ার দিয়ে কোশ্চেন করা হয়, যেমন ধরো হোয়াই দিয়ে কোশ্চেন করা হয়, যেমন দেখো হাউ দিয়ে কোশ্চেন করা হয়, ঠিক আছে, তারপর তোমার হোয়েন দিয়ে কোশ্চেন করা হয়, ঠিক আছে, তখন সে ভার্বটিকে বলা হয় ইন্ট্রান্সিটিভ ভার্ব। আমি আবার একবার বলছি ফ্রেন্ডস, মন দিয়ে বুঝবে, যখন কোনো ভার্ব ট্রান্সিটিভ ভার্ব হয় তখন সে অবজেক্ট নেয়। যেমন দেখো আই রিড এ বুক, আমি কি পড়ি? আমি একটি বই পড়ি। তাহলে রিডকে তুমি কি দিয়ে কোশ্চেন করলে? কি পড়ো? বই পড়ি। বইটা কি একটি অবজেক্ট। এবার আমি বললাম আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এই কথাটা বললাম, তুমি এই গোটাকে কি দিয়ে কোশ্চেন করবে, নাকি কোথায় দিয়ে কোশ্চেন করবে? বলো ভালো করে, নিজে ভাবো, কোথায় দিয়ে কোশ্চেন করবে? আই গো, আমি যাই, তুমি আমাকে জিজ্ঞাসা করবে কোথায় যাও? টু স্কুল, আমি স্কুলে যাই, ঠিক আছে। তাহলে কি দিয়ে কোশ্চেন করলে তুমি কি পাবে? ট্রান্সিটিভ ভার্ব। তবে এটা অবজেক্টের ঘরে থাকতে হবে, মানে উত্তরটা অবজেক্টের ঘরে থাকতে হবে। আর কোথায় দিয়ে কোশ্চেন করলে, যদি যে ভার্বটাকে তুমি কোথায় দিয়ে কোশ্চেন করবে এবং তার উত্তরটা যদি ভার্বের পরে পাও, তখন সেটা হয়ে যায় ইনট্রান্সিটিভ ভার্ব। তার মানে এখানে গো হচ্ছে কি না ইন ট্রান্সিটিভ ভার্ব, আর এখানে রিডটা হচ্ছে কি না ট্রান্সিটিভ ভার্ব। ওকে, বোঝা গেল? তো চলো এইবার আমরা দেখব ক্লজ। দেখো এইবারে ক্লজটা তোমার কাছে খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। এই সেন্টেন্স আমি ফিরে আসলাম, ঠিক আছে। তো এই সেন্টেন্স আমি ফিরে এসে আমি আগে একটুখানি ক্লিয়ার করে নিচ্ছি তোমারই জন্য, দেখো ভালো করে বুঝতে পারবে এবার তুমি। ওকে, দেখো
লিভ, লিভ। ওকে, তো দেখো ভালো করে বোঝো। তাহলে আমি এখান থেকে দেখো আই গো হোয়ার ইউ লিভ, তার মানে আমি যাই যেখানে তুমি থাকো। আই গো হোয়ার ইউ লিভ। এবার তুমি ভাবো এই গোটাকে আমি কি দিয়ে কোশ্চেন করব নাকি কোথায় দিয়ে কোশ্চেন করব? বলো। আমি যাই, কি যাই না কোথায় যাই? কোথায় যাই। তাহলে আমি কোথায় দিয়ে কোশ্চেন করব? যখনই আমি কোশ্চেন করব কোথায় দিয়ে, অর্থাৎ এই গোটা কি হয়ে গেল? ইন্ট্রান্সিটিভ ভার্ব হয়ে গেল, তাই তো? তাহলে মনে রাখতে হবে যখন মেন ক্লজের ভার্বটি ইনট্রান্সিটিভ ভার্ব হবে, মেন ক্লজের ভার্বটি যখন ইনট্রান্সিটিভ ভার্ব হবে, তখন তার পরের যে ক্লজটা থাকবে সেটাকে বলা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। কি বলা হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, অ্যাডভার্বিয়াল ক্লজ, তার মানে ইনট্রান্সিটিভ ভার্ব কার সঙ্গে রিলেটেড? অ্যাডভার্বিয়াল ক্লজের সঙ্গে রিলেটেড। মাথায় রাখবে যে ইনট্রান্সিটিভ ভার্ব কিসের সঙ্গে রিলেটেড? অ্যাডভার্বিয়াল ক্লজের সঙ্গে রিলেটেড। তার মানে তুমি নোট করে লিখে নাও, ইনট্রান্সিটিভ ভার্ব কার সঙ্গে রিলেটেড? না অ্যাডভার্বিয়াল ক্লজ, ফ্রেজ এগুলোর সঙ্গে রিলেটেড। ওকে, তো এবার দেখো আমরা এবার নাউন ক্লজ শিখবো, ঠিক আছে? ভালো করে বোঝো, নাউন ক্লজ শিখবো। তো নাউন ক্লজ শেখার জন্য আগে আমরা এই জায়গাটা একটু বুঝে নিই। দেখো আমি যখন বললাম যে আই রিড এ বুক, আই রিড এ বুক, তার মানে কি? আমরা রিডকে যদি কি দিয়ে কোশ্চেন করি, কি পড়ো, আমি বলবো এ বুক, তার মানে এটা একটা অবজেক্ট চলে এলো, তার মানে কি দিয়ে কোশ্চেন হচ্ছে? রিডকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আগের স্লাইডে আবার ফিরে যাচ্ছি। দেখো এই ধরনের সেন্টেন্স কোথায় আছে? দেখো আই নো হোয়ার ইউ লিভ, আমি জানি, আমি কি জানি, আমি কি জানি তুমি কোথায় থাকো, তার মানে ইউর অ্যাড্রেস। তার মানে এটা কি হয়ে গেল? নাউন ক্লজ। কেন না? এই নোটা এখানে কি? ট্রান্সিটিভ ভার্ব। নোটা কি এখানে? ট্রান্সিটিভ ভার্ব। নোটা কি এখানে? ট্রান্সিটিভ ভার্ব। কারণ নোকে কি দিয়ে কোশ্চেন করা হয়েছে? তুমি বলো এই নোকে আমি কি দিয়ে কোশ্চেন করবো? কোথায় দিয়ে কোশ্চেন করবো নাকি কি দিয়ে কোশ্চেন করবো? তুমি হলে কি দিয়ে করতে? কি নাকি কোথায়? আমি জানি, এই নো ইংলিশ হচ্ছে জানি, তাহলে আমি জানি। এবার তুমি আমাকে কি প্রশ্ন করবে? যে তুমি কি জানো, কি জানো না কোথায় তুমি থাকো। বোঝা গেল? তাহলে এটা কি হয়ে গেল? নাউন ক্লজ। ক্লিয়ার? ওকে, তো নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ দেখে নিলাম। তাহলে এখানে আমি ছোট্ট করে নোট লিখে নেব যে ট্রান্সিটিভ ভার্ব কিসের সঙ্গে রিলেট করছে? নাউন ক্লজের সঙ্গে। ঠিক আছে, ট্রান্সিটিভ ভার্ব কিসের সঙ্গে রিলেট করছে? নাউন ক্লজের সঙ্গে। চলো এইবার আমরা দেখব অ্যাডজেক্টিভ ক্লজ। ভালো করে বুঝে নাও অ্যাডজেক্টিভ ক্লজটা কি। ওকে, ভালো করে বুঝবে। দেখো আমি এখানে বলছি আই রিড এ বুক, আই রিড দ্য বুক হুইচ সি ওয়ান্টস, তার মানে আমি সেই বইটা পড়ি যেটা সে চায়। তাহলে এইখান থেকে ক্লজ পড়ছে, দেখতে পাচ্ছ ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। তাহলে এই যেখান থেকে ক্লজ পড়ছে, তার মানে এটা কি? কনজাংশনস, তাই তো? এটা কি কনজাংশনস? এটা তো বটেই, এটা তো বুঝতে পারছো যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে এখানে আমাদের ক্লজটা স্টার্ট হচ্ছে। এইবার ভালো করে বোঝো ফ্রেন্ডস, তাহলে এই যে আমি ক্লজটা পেলাম, এবার দেখো এই ক্লজটা কোন জিনিসটাকে ডিনোট করছে? আই রিড দ্য বুক, আমি সেই বইটা পড়ি, আমি সেই বইটা পড়ি যেটা সে চায়। তার মানে এই হুইচ মানে হচ্ছে এই বইটা, তাই না? যেটা বা যেটি, তার মানে আমি সেই বইটা চাই যেটি সে চায়। তার মানে যখন এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা তার আগে বসে থাকা কোনো নাউন বা প্রোনাউনকে ইন্ডিকেট করবে, তখন এই কমপ্লিট ক্লজটাকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, তখন এই কমপ্লিট ক্লজটাকে কি বলা হবে? না অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এটা হচ্ছে ফার্স্ট তোমাকে বুঝতে হবে যে যখন যখন একটি ক্লজ তার আগের কোনো নাউন অথবা নাউনকে ইন্ডিকেট করবে, তখন সেটা ক্লজটা কী হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ। আছে অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটাও নাম আছে, ঠিক আছে? অনেক সময় পরীক্ষার হলে তোমাকে অ্যাডজেক্টিভ ক্লজের নামটাও জানতে হতে পারে, ঠিক আছে? কারণ তোমাকে জিজ্ঞাসা করতে পারে। মনে রাখবে অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম
অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা নাম, সেটা হচ্ছে কি না রিলেটিভ ক্লজ। সেটা কি না রিলেটিভ ক্লজ, মাথায় রাখবে। কেন না এই যে এই ক্লজটা এই ভার্বটার সঙ্গে রিলেট করছে নাকি নাউনটার সঙ্গে রিলেট করছে? এই পুরো ক্লজটা এই নাউনটার সঙ্গে রিলেট করছে। তার মানে সে কি চায়? সে রিডকে চায় নাকি সে বইটাকে চায়? বলছে হুইচ সি ওয়ান্টস। ভালো করে বোঝো ফ্রেন্ডস জায়গাটা, এই জায়গাটা এইভাবে বোঝাটাই হচ্ছে তোমার মেন লার্নিং। মানে আমাদের কাছে ভর্তি হওয়ার মেন কারণটাই হচ্ছে তোমার এটা, ঠিক আছে? প্র্যাকটিসের তো তুমি বইতেও পাবে। হুইচ সি ওয়ান্টস, সে কোনটা চায়? বইটা চায়। এবার বইটা সে পড়বে কি বইটা ছিঁড়বে, কি বইটা কারুকে সে দান করবে, নাকি বইটাকে সে ঘরের মধ্যে জমিয়ে রাখবে, নাকি সে বইটাকে তোমার অন্যরকমভাবে মলাট দেবে, সে কি করবে সেটা আমি জানি না। আই ডোন্ট নো, সেটা আমি জানি না। কিন্তু আমি সেই বইটা পড়ছি যেটা সে চাইছে। তার মানে এই যে হুইচ শি ওয়ান্টস, এই কমপ্লিট ক্লজটা পার্টটা শুধুমাত্র রিলেট করছে এই বুকটার সঙ্গে, ঠিক আছে? যার জন্য একে বলা হয় রিলেটিভ ক্লজ, ওকে? আই হোপ ইউ আন্ডারস্টুড। সো দেখো, এবার দেখো এই যে রিলেটিভ ক্লজ আমরা এটা দেখলাম, ঠিক আছে? রিলেটিভ ক্লজ কারেকশনের সময় এগুলোই তোমার কাজে লাগবে। রিলেটিভ ক্লজে দেখো এই যে বসে আছে আর এই যে বসে আছে, অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে, ডাব্লিউএইচ হতে পারে বা এটা দ্যাটও হতে পারে, মনে রাখবে ডাব্লিউএইচ ওয়ার্ডও হতে পারে বা দ্যাটও হতে পারে, এটাকে আমরা বলবো অ্যান্টিসিডেন্ট। তার মানে এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড, তার ঠিক আগে যে নাউন তার নাম কি? অ্যান্টিসিডেন্ট। মনে রাখবে ডাব্লিউএইচ ওয়ার্ড তার ঠিক আগে যে নাউন বা প্রোনাউনটাকে এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা ইন্ডিকেট করছে তাকে বলবো অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে? তাকে বলবো অ্যান্টিসিডেন্ট। আর এই ওয়ার্ডটাকে অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। এখানে কিন্তু রিলেটিভ বলছি প্রোনাউন। দেখো মনে রাখবে যখন অ্যাডজেক্টিভ ক্লজ হবে তখন এই হুইচটাকে আমরা আর কনজাংশন বলবো না, বলবো রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? কেন না এই যে দ্য বুক, নাউনটাকে বারবার ইউজ না করে নাউনের পরিবর্তে আমরা এখানে হুইচটাকে ইউজ করছি, ওই জন্য এটা প্রোনাউনের রূপ নিচ্ছে, নাউনের ফাংশন করছে। এবং যেহেতু এই হুইচটা, ঠিক আছে, এই বুকটার সঙ্গে রিলেটেড, সেহেতু এর নাম রিলেটিভ ক্লজ বা রিলেটিভ প্রোনাউন বলবো ওকে। তাহলে হুইচটা রিলেটিভ প্রোনাউন, তাহলে রিলেটিভ প্রোনাউন দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি হয়। আই হোপ ক্লজ কি জিনিস এবং ক্লজ কিভাবে আমরা আলাদা আলাদা করে চিনতে পারি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ট্রান্সিটিভ এবং ইন্ট্রান্সিটিভ ভার্বও তোমাদের বোঝানো গেছে। তো আজকের ভিডিওতে এই ট্রান্সিটিভ ইন্ট্রান্সিটিভ ভার্ব ছাড়াও তোমাকে আমি ক্লজের কিছু কারেকশান এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ক্লজের কারেকশান দেখিয়ে দিচ্ছি কারণ এরপরে আমরা ন্যারেশন চেঞ্জ আমরা স্টার্ট করব। তো ক্লজের কারেকশানটাই হচ্ছে মেন এখানে, কারণ এটা ডাইরেক্টলি রিলেট করছে তোমার কিসের সঙ্গে? ন্যারেশন চেঞ্জের সঙ্গে। দেখো ভালো করে দেখো, ক্লজ কারেকশানে তোমাকে একটা জিনিসই মাথায় রাখতে হবে শুধু, মেন ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। মেন ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা কি দেখলাম? সাবঅর্ডিনেট ক্লজ কি দিয়ে তৈরি হয়? একটি কনজাংশন। আচ্ছা আমি কনজাংশনটা এখানে আর লিখছি না, সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে, যেখানে তুমি ডাব্লিউএইচ ওয়ার্ডস পাবে আর পাবে কি দ্যাট পাবে, ঠিক আছে? দ্যাট পাবে। এছাড়াও অনেক ওয়ার্ড আছে যেগুলো আমরা সব একটা একটা করে দেখবো, ঠিক আছে? এই ভিডিওতে যদি টাইম হয় আমরা দেখব, নাহলে আমরা নেক্সট ভিডিওতে দেখব, কিন্তু আমরা দেখব। তো এই যে মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ আমি যেটা লিখলাম, সবসময় এখানে ক্লজ কারেকশানে একটা কথাই তোমরা মনে রাখবে যে এই মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে একটা ব্যালেন্স অফ টেন্স, অর্থাৎ ক্রিয়ার কালের একটা ব্যালেন্স থাকে। যেমন আমি যখন টেন্সটা পড়িয়েছিলাম, তুমি যদি ডিটেলস ভিডিওটা না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা একবার দেখে নিও। টেন্সে আমি বলেছিলাম যে সিকোয়েন্স অফ টেন্স, সিকোয়েন্স অফ টেন্স মানে কিছুই না, মানে এদিকটা যদি তোমার পাস্ট ফর্মে থাকে তাহলে এদিকটাও আমাকে পাস্ট ফর্ম আনতে হবে, আর কিছুই না। এবার আগে পরে করে সেটা পাস্ট পার্টিসিপল হবে নাকি সিম্পল পাস্ট হবে সেটা তোমাকে জানতে হবে। আচ্ছা, তো কিছু এক্সাম্পলস আমরা এখানে দেখে নিই যে আমাদের ক্লজ কারেকশনটা কি জিনিস। ধরো আমি যদি বলি যে আই আস্কড হিম হোয়ার ডিড হি
লাইভ, যদি আমি এই সেন্টেন্সটা তোমাকে তুমি লিখে দিই, তাহলে এই সেন্টেন্সটা রং। কারণ দেখো আমি এইখান থেকে ক্লজ পড়ছে, এখানে দেখতে পাচ্ছ যে এটা মেন ক্লজ, এটা কি, এটা হচ্ছে মেন ক্লজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজে দেখো এখানে একটা কনজাংশন আছে, হ্যাঁ আছে। আমরা কি শিখেছি ক্লজে, কনজাংশনের পরেই কে আসবে, সাবজেক্ট আসবে, তারপরে আসবে ভার্ব। কিন্তু দেখো এখানে কনজাংশনের পরে একটা ডিড দিয়ে দেওয়া হয়েছে না, মানে একটা ভার্ব বসিয়ে দেওয়া হয়েছে। তার মানে এই ক্লজটা পুরোপুরি রং ইউসেজ। ঠিক আছে, এই ক্লজটা কমপ্লিটলি রং ইউসেজ। তাহলে ঠিকটা কি হবে, চলো ঠিকটাও দেখে নিই। তাহলে আমি এখানে যেটা লিখবো সেটা হচ্ছে কি না, আই asked him where he lived। এবার দেখো এটা কনজাংশন, এটা সাবজেক্ট, এটা ভার্ব। তাহলে সবসময় মাথায় রাখবে যে ক্লজ মানেই, যে কোনো ক্লজ মানেই কিন্তু আগে কনজাংশন থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে। অর্থাৎ কনজাংশন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। এই কনজাংশন আর সাবজেক্টের মাঝখানে কোনো দিন ভার্বকে ঢোকাবেন না। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ক্লজ কারেকশনের মেন জিনিস, ক্লজ কারেকশনের মেন জিনিস। ঠিক আছে, তাহলে আমরা কমপ্লিট ক্লজ কারেকশন এই ভিডিওতে দেখে নিলাম। ওকে, এছাড়াও ক্লজ কারেকশনের ওপরে আরও অনেক পয়েন্টস আছে যেগুলো আমরা প্র্যাকটিসের মাধ্যমেও দেখবো, ডোন্ট ওয়ারি ফ্রেন্ডস। তো আজকের ভিডিওতে এটুকুই ছিল, কারণ এরপরে আমরা কি স্টার্ট করব, ন্যারেশন চেঞ্জ স্টার্ট করব। ন্যারেশন চেঞ্জের ভিডিও তোমরা আমাদের ক্লাস নাম্বার 4 এবং ডে নাম্বার 4-এ পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।